আমি মোহাম্মদ শাহ ইমরান এবং আমার পাশে দেখতে পাচ্ছেন একজন তরুণ সমাজসেবক, যে কিনা সম্প্রতি বিভিন্ন সমস্যায় বিভিন্ন মানুষের সামনে যাচ্ছে, সমাধানের চেষ্টা করতেছে। তো ওনার বায়োগ্রাফিটা কিন্তু আপনারা জানেন না, সে কে, তার বাড়ি কোথায়, সে কি করে, তার একদম ডিটেলসে আমরা এখন আপনাদের সামনে তুলে ধরবো। ভাই, আপনার নামটা বলবেন? আমার নাম কামরুজ্জামান। আপনার গ্রামের বাড়িটা কোথায়? আমার গ্রামের বাড়ি হল নোয়াখালী জেলার অন্তর্গত সেনবাগ উপজেলার ৩ নং ডুমুরিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ফুলতে তারাবাড়িয়া বা তারাবাড়িয়া গ্রাম, যেটা হলো একবারে কুমিল্লার সীমান্ত ঘেঁষা একটা গ্রাম। আপনি যে সম্প্রতি গ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজে যাচ্ছেন, তো আমি সেই বিষয়টা পরে রেখে প্রথমে জানতে চাইবো আপনার পড়ালেখার বিষয়টা, যে ছোট থেকে একদম বর্তমান পর্যন্ত পড়ালেখার এই বিষয়টা আমাদের একটু বলবেন। আমার পড়াশোনার জীবনটা একটু বৈচিত্র্যপূর্ণ। অর্থাৎ আমি ছোটবেলা পড়াশোনা শুরু করেছিলাম স্কুল থেকে, প্রাইমারি স্কুল থেকে, যেটা হলো মুর্শিদ তারাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়। সেখানে ওখান থেকে আমি পরিকুট মাদ্রাসায় যেটা আছে ওখানে ভর্তি হই। সেখান থেকে যে ৭ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করি। দেন হিফজখানাও পড়েছিলাম। ওইখান থেকে বক্সগঞ্জ দাখিল মাদ্রাসায় আমার মাধ্যমিক স্তরটা সম্পূর্ণ করে, আর দেন চিটাগং সরকারি সিটি কলেজে পড়াশোনা করে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়ে সেখানে মাস্টার শেষ করেছি। আর মাস্টার শেষ করার পর আমি আরেকটা মাস্টার্স করছি ইকোনমিক্সে বর্তমানে, এবং সম্প্রতিকালে লতে ভর্তি হয়েছি ঢাকা ল কলেজে। আচ্ছা, এই যে আপনি বললেন মাস্টার্স শেষ করে আবার আরেকটা মাস্টার্সে ঢুকেছেন, আপনি কি মানে মাস্টার্স তাহলে কবে করছেন? আমার সেকেন্ড মাস্টার্স চলে, সাথে আবার লটা পড়তেছি। আর আমি একটা বিষয় জানতে চাইবো যে সম্প্রতি যে ২৪-এর যে একটা গণ অভ্যুত্থানের আন্দোলন হয়েছিল, সেক্ষেত্রে আপনি কোন ভূমিকায় ছিলেন? ২৪-এর গণ অভ্যুত্থানের ভূমিকা, যেহেতু আমি তখন মেয়ে ছিলাম সানকারপুলে, ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে সানকারপুল ছিল, আবার আন্দোলন লেনিনগ্রাদ। চেষ্টা করেছি সব দিনে বিশেষ করে অংশগ্রহণ করার জন্য। বিশেষ করে দুটো স্মরণীয় ঘটনা আছে। একটা হলো ১৮ তারিখ আমরা যখন হল দখলের জন্য আসছিলাম পলাশীতে, ওই ৫০০ লোকজন ছিল পুলিশ মধ্যখানে অবস্থান নেয় পলাশী চৌরাস্তাতে, এবং সেদিন দুই পাশ থেকে আমাদেরকে, বিশেষ করে আমরা ছিলাম শেরে বাংলা হলের সামনে বুয়েটের, পুলিশ এদিক থেকে গুলি করতেছে, পিছন থেকে এপিসি ছিল, এপিসি চাপ দিছে, এখন গোলাগুলি করে। সেদিন আমি 10টা ছড়া গুলি ছিল, আমার প্যান্টাইনও ছিঁড়ে গেছে, সেটা স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। এছাড়া প্রতিদিনে মোটামুটি যখনই হতো আমরা আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ করেছি। সানকারপুলে ঢাকা ইউনিভার্সিটি এরিয়ায় যতটুকু পারা যায় আর কি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম আন্দোলনে অংশগ্রহণ করতে, এবং হলো যারা আহত ছিল তাদেরকে মেডিকেল গিয়ে বিভিন্নভাবে সেবা শুশ্রূষা করার জন্য। এরপরে আমি ২৬ তারিখের পর চিটাগাং চলে যাই একটা ইমার্জেন্সি কাজে। দেন চিটাগাং নিউ মার্কেটে আন্দোলনে যাওয়ার বা সবসময় থাকার চেষ্টা করেছি, এবং ৩ আগস্ট ৫ আগস্ট সবসময় নিউ মার্কেটে অংশগ্রহণ করেছি। ২৪-এর গণ অভ্যুত্থান আন্দোলনে সফল হলেন, এরপরে আমরা তো জানি এনসিপিতে দল গঠন করা হয়েছে এবং এনসিপিতে বিভিন্ন ধরনের পোস্ট দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আপনি কোন পোস্ট ক্যারি করতেছেন বর্তমানে? আমি বর্তমানে আছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব উইং, যেটা আছে জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক হিসেবে কাজ করছি। আমার দায়িত্বরত অঞ্চল হলো নোয়াখালী জেলা, যেটা নিয়ে আমি কাজ করে যাচ্ছি আর কি। আমি লক্ষ্য করেছি সেনবাগ উপজেলায় আপনি অনেকগুলা কাজ করেছেন, তো এর মধ্যে দর্শক বিন্দুদের সাথে একটু শেয়ার করবেন আপনি কি কি কাজ করেছেন, অল্প কিছু একটু আমাদের দর্শক বিন্দুর সাথে বলবেন। আপনারা হয়তো জানেন, বিশেষ করে ৫ আগস্টের পর থেকে সেনবাগের প্রত্যেকটা কাজে আমরা ওতপ্রোতভাবে জড়িত হয়েছি। বিশেষ করে বন্যা সময়কালীন প্রায় ৫০,০০০ প্যাকেট ত্রাণ বিতরণ বিভিন্নভাবে বিভিন্ন চ্যানেলে মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরে পুনর্বাসন নিয়ে আমরা অনেকগুলো কাজ করেছি। আমরা প্রথম অবস্থায় পুনর্বাসন নিয়ে ১,০০০ ফর্ম নিলে প্রায় ৮,০০০ ফর্ম আসে। বিভিন্ন এনজিওর মাধ্যমে প্রায় ৫০০,০০০ সরকারি বেসরকারিভাবে ছোটখাটো করে বৃহৎ পরিসরে না হলো ওগুলো আমরা করেছি। এরপরে বিভিন্ন ইউনিয়নে আমরা প্রত্যেকটা দল মত নির্বিশেষে সকলের সাথে মত বিনিময় করেছি, মানুষের আশা আকাঙ্ক্ষা শুনতে চেয়েছে তারুণ্যের কাছে, তরুণদের কাছে। এছাড়া কিশোর গ্যাং পেজিং নিয়ে আমরা প্রচুর কাজ করেছি। আপনি সহকারে জানেন, আপনি অনেকগুলো ভিডিও প্রচার করেছেন। বেশ আমরা ১৫-২০টা উপজেলা প্রশাসন, এরপরে সেনবাগ থানা, সেনবাগ আর্মি ক্যাম্প সহকারে পরিচালনা করেছি, এবং খুব দারুণ সাফল্য এসেছে। আমরা প্রত্যেকটা ইউনিয়নে ১টা-২টা করে মাদক কিশোর গ্যাং বিষয়ক মত বিনিময় সভা করেছি। এখন সেনবাগে এই ক্ষেত্রে অনেকটাই কিশোর গ্যাং বা মাদকের দূরত্ব কিছুটা হলো আগে চাইতে। সম্প্রতিকালে আবারও আমরা চেষ্টা করছি এগুলো একটু দমন করার জন্য। এছাড়া জানেন, সেনবাগের প্রায় ২০০৬ সালে একটা স্টেডিয়াম হয়েছিল, সেটা দীর্ঘদায়ের যদি অবহেলিত আছে, সেটা নিয়ে আমরা কাজ শুরু করেছি। আমরা সম্প্রতিকালে হয়তো ২-১ মাসের মধ্যে একটা বিশাল বাজেট পাবো, সেটা দিয়ে আমরা ওখানে আমরা একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নতুন করে সংস্কার করে তৈরি করতে পারবো ইনশাল্লাহ। এছাড়া সেনবাগের রাস্তাঘাট জানেন, বিভিন্ন রাস্তাঘাট নিয়ে আমরা উপদেষ্টা মহোদয়, আমাদের চিফ ইঞ্জিনিয়ার মহোদয়, এলজিএডির সবার কাছে ধর্ণা দিচ্ছি রাস্তাঘাটগুলো করার জন্য। ইতিমধ্যে আমাদের অনেকগুলো রাস্তা অনুমোদন করা হয়েছে, প্রায় ১৪টা। এরপরে অন্যান্য অনেক কিছুই হচ্ছে, এবং হলো সংস্কার করার জন্য আমরা ২১টা রাস্তার তালিকা দিয়েছি।
নতুন করে আর 13টা রাস্তা তালিকা দিয়েছে করার জন্য, এগুলো উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা দেখা করে দিয়েছি। এছাড়া সেনবাগ সরকারি হাসপাতালের অবস্থা তো খুবই যাচ্ছে তাই অবস্থা, আমরা চেষ্টা করতেছি এটা 100 শয্যা করে সেটাকে আধুনিক মানে করার জন্য। এছাড়া সেনবাগের খালের সমস্যাগুলো জানেন, গতবার বন্যা যে জলাবদ্ধতা বা খালের যে পানি প্রবাহের লাইনগুলো বন্ধ করে দেওয়া, এটার জন্য আমি ইতিমধ্যে আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে পরিবেশ এবং পানি সম্পদের সাথে 2 দফা দেখা করেছি, সচিব মহোদয়ের সাথে দেখা করেছি। আমরা বারবার ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলছি এগুলোকে নিষ্কাশন করে করার জন্য। এছাড়া সেনবাগ উপজেলার জন্য বিশেষ বরাদ্দ, এরপর সেনবাগের প্রত্যেকটা ইউনিয়নে একটা করে স্কুল মাঠ ডেডিকেট করা খেলাধুলার জন্য। ইতিমধ্যে আমরা প্রায় সেনবাগের অনেকগুলা ক্লাবকে একসাথে করে আমরা ক্রীড়া সরঞ্জাম বিতরণ করেছি। এছাড়া সেনবাগের যেখানে যে সমস্যাগুলো অ্যাড্রেস করতেছি, সেখানে মানুষের ধারে ধারে যাচ্ছি আমরা, এগুলোকে অ্যাড্রেস করে যেন আমাদের কাছে যে ক্যাপাসিটিটা আছে সেটাকে সর্বোচ্চ লাগিয়ে মানুষের সেগুলোকে উত্তরণ ঘটানোর জন্য, সমস্যাগুলো লাঘব করার জন্য। আমাদের গ্যাস বিল খুব ধরনের কাজ চলে, সেখানেও আমরা নিজেদেরকে ইনভলভ করছি যেন সেটা ঠিকঠাক মতো হয়। সেনবাগের যেখানে যা প্রয়োজন, যেখানে যা করা প্রয়োজন, যেভাবে বলছে আমরা চেষ্টা করতেছি, বিভিন্ন রাস্তা সোলিং কালভার্ট যে যেখানে বলতেছে আমরা প্রশাসনকে অনুরোধ করছি এবং সরকারকে অনুরোধ করছি এগুলো করে দেওয়ার জন্য। অর্থাৎ 5ই আগস্টের পর থেকে আমাদের মূল কাজ হলো সকলকে মিলে, সব দল মিলে, যেটা এতদিন ছিল না, মানে একটা দল আসলে মানে একটা দল খাবে। আমরা চেষ্টা করতেছি সকল দল মধ্যে বিশেষ একটা ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক কাঠামো গড়ে তুলে সেনবাগের সামষ্টিক কল্যাণ বা উন্নয়ন করা, সেটার দিকে আমরা আগাচ্ছি। আমরা প্রায় 100 কোটি টাকার উপরে আমরা ফাইল প্রসেস করতেছি। এরপরে বিভিন্ন স্কুল ভবন, কলেজ ভবন, যেখানে যা দরকার বা যেভাবে ওনারা চাহিদা দিচ্ছেন, আমরা সেখানে নিয়ে অ্যাড্রেস করতেছি। উপদেষ্টা পর্যন্ত, সচিব মহোদয় বিদ্যুতের সমস্যা নিয়ে দেখেন, মারাত্মক প্রকট সমস্যা, সেটা নিয়ে আমরা সচিব মহোদয়ের সাথে বসছি এবং বিদ্যুতের 5টা স্টেক হোল্ডার আছে অংশীজন, প্রত্যেকের সাথে আমরা একে একে বসতেছি সমস্যা সমাধান করার জন্য। এবং আশা করি জুনের মধ্যে একটা ভালো আমরা আশা পাবো, 3টা গ্রিড উদ্বোধন হবে। সচিব মহোদয় খুব কড়াভাবে নির্দেশনা দিয়েছেন এবং জুনের মধ্যে যদি সমাধান হয় আমরা আবার জুন শেষে আবার বসবো। তো সেনবাগের যেখানে সমস্যা সেখানে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করতেছি, এটা সমাধানের চেষ্টা করতেছে। এটা আমাদের কোনো নির্বাচনী বা ভোটের প্রতিশ্রুতি না, বরং সেনবাগের মানুষের জন্য এবং আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, কল্যাণের জন্য আমরা করছি। আমাদের দায়বদ্ধতা থেকে আমাদের যে যতটুকু ক্যাপাসিটি আছে, ক্ষমতা আছে, সেটাকে সেনবাগের মানুষের কল্যাণের জন্য আমরা ব্যয় করার চেষ্টা করতেছি। আর আরেকটা বিষয় আমি জানতে চাইবো, এনসিপি যখন আসলে নির্বাচনে আসবে, সেনবাগ উপজেলা থেকে তাদের কোনো প্রার্থীর নাম কি এখন বলা যাবে কোনো কিছু? হ্যাঁ, এটা এখনো তো দেরি আছে, কারণ আমাদের সাংগঠনিক কাঠামো এখনো শক্তিশালী হয়নি, আমাদের নিবন্ধন প্রক্রিয়া এখনো শেষ হয়নি, আমাদের প্রতীক নেই, এরপরে নির্বাচনের অনেকগুলো কারণ হলো আমরা যেটা করতেছি এখন হলো ঢাকা ভিত্তিক বা তৃণমূল এখন আমরা রিচ করতে পারি না, মানুষের কাছে যেতে হবে, মানুষের ম্যান্ডেট নিতে হবে, শুনতে হবে, সবকিছু মিলিয়ে যাকে উপযুক্ত মনে হবে তখন ইলেকশনের আগে আমরা জোটে যেতে পারি, জোটবদ্ধ হয়ে ইলেকশন করতে পারি, আবার নাও করতে পারি। অনেক হিসাব নিকাশ আছে যেগুলো আমরা ইলেকশনের আগ পর্যন্ত বলা এই মুহূর্তে অসম্ভব আর কি, বা দুরূহ। আমার আরেকটা বিষয় জানার ইচ্ছে ছিল, আমরা যে জানি যে এনসিপি নতুন করে একটি দল গঠিত হয়েছে, এই এনসিপির মধ্যে কয়টি ভাগ আছে? যেমন বিএনপির মধ্যে বলে বিএনপি আছে, যুব দল আছে, তারপরে ছাত্র দল আছে, এইভাবে এনসিপির ক্ষেত্রে কোন কোন ভাগ আছে? এনসিপি তো মাদার দল, এর সাথে অনেকগুলো উইং আছে, যেমন যুব উইং আছে যেটা যুব শক্তি, জাতীয় যুব শক্তি নামে পরিচিত। এছাড়া শ্রমিক উইং আছে যারা এখন কাজ করছে, প্রকৌশলী উইং আছে, ডিপ্লোমা প্রকৌশলী উইং আছে, শীঘ্রই ব্যবসায়ী উইং আসবে। এরপরে যে হলো ডায়াসপোরা উইং আছে যারা ইন্টারন্যাশনালি কাজ করে, অনেকগুলো উইং নিয়ে কাজ করবে, অনেকগুলো সেল আসবে সামনে, আস্তে আস্তে আশা করি দেখতে পাবেন সামনের দিকে। আর আরেকটা বিষয় আমার জানা ছিল, আমরা কিন্তু জানি যে বিএনপি একটি নিবন্ধিত দল, জামাত একটি নিবন্ধিত দল বর্তমানে। তো এনসিপির ক্ষেত্রে নিবন্ধনটা কি আসলে এই নির্বাচনের আগে আসবে আশা করা যায়? এনসিপি আগামীকাল রোববার 22 তারিখে নিবন্ধনের জন্য আবেদন সম্পন্ন করবেন জাতীয় নির্বাচন কমিশনে। ইতিমধ্যে সমস্ত যে ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করা দরকার সবগুলো সম্পন্ন করেছে, কমিটি দেওয়া, অফিস নেওয়া, ভোটারের যতগুলো ভোটারের উপস্থিতি দেখাতে হবে, নারীদের অংশগ্রহণ, সবগুলো সম্পন্ন হয়েছে। আগামীকাল নিবন্ধনের জন্য 22 তারিখ রবিবার নিবন্ধনের জন্য আবেদন সম্পন্ন করবে। আচ্ছা, আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি, আমরা যে সাধারণত জানি বিএনপি এবং জামাত এখানে ছাত্র থেকে শুরু করে প্রবীণ বৃদ্ধ একদম বয়স্ক মানুষরাও এখানে রাজনীতির সাথে জড়িত থাকে, বিভিন্ন পদে থাকে। তো এনসিপির যে একটি দল গঠিত হচ্ছে, সামনে নিবন্ধন আপনারা নেবেন, তো এনসিপির ক্ষেত্রে যারা আসলে কর্মী সমর্থক এবং যারা নেতা, এগুলো আসলে কি ধরনের মানুষদেরকে আপনারা নেবেন? এনসিপি মূলত হলো গঠিত হলো যারা 24শে গণ অভ্যুত্থানের
মহানায়ক, তাদের মাধ্যমে এই দলটা গঠিত হয়েছে, যেখানে তারুণ্যের অংশগ্রহণে বেশি দেখতে পাচ্ছেন। এনসিপির যে কেন্দ্রীয় ইয়েটা আছে, দলটা আছে, অথবা যেখানে কমিটির 217 জন, ওখানকার অধিকাংশই তরুণ। এবং এটা তারুণ্য নির্ভর দল, যে তারুণ্যদের সততা আছে, সাহস আছে, উদ্যম আছে, এবং দেশের জন্য, মানুষের জন্য, বাংলাদেশ বন্ধু হওয়ার কাজ করার প্রচন্ড স্পৃহা আছে। এদেরকে নিয়ে এনসিপি হলো, যেহেতু এটা পলিটিক্যাল পার্টি হতে যাচ্ছে, এখানে সকলের অংশগ্রহণ থাকবে, সমাজের একবার নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী, তাতার, তাঁতি, কুমার, ঝেলে, সকলের অংশগ্রহণ থাকবে। ছাত্রদের আন্দোলন কিন্তু খুবই কঠিন একটি আন্দোলন এবং দৃঢ় আন্দোলন থাকে, যার কারণে ছাত্ররা কিন্তু আসলে মনোবল হারায় না এবং পিছিয়ে পড়ে না, আমি জানি। তো এই যে 52-র আন্দোলন বলেন, 71-এর যুদ্ধ বলেন, 24-এর লড়াইয়ের কথা বলেন, সর্বক্ষেত্রে কিন্তু ছাত্রদের অগ্রগামী ভূমিকা ছিল এবং ছাত্ররা কিন্তু জয়লাভ করছে। কিন্তু ছাত্ররা কিন্তু রাজনৈতিকভাবে কোনো প্রভাব পায় নাই, তারা কিন্তু কোনো একটা দল এতদিন গঠন করতে পারে নাই। তো এখন যে উদ্যোগটা নিয়ে যেভাবে আপনারা গঠন করছেন, আপনারা কি সাকসেস হবেন? আপনি জানেন হয়তো, মানে 52-র ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 24-এর যে গণ অভ্যুত্থান, সবগুলোর কিন্তু ভূমিকা ছিল তরুণ বা ছাত্র সমাজের। তো আমরা যখনই কোনো অভ্যুত্থান সফল হতো বা নিপীড়িত বা ফেসিস্ট বা স্বৈরাচারের পতন হতো, তখন আমরা কিন্তু বরাবরই ফিরে যাইতাম, বা আমাদের সিনিয়র যারা ছিলেন তারা আমাদেরকে পড়াশোনার টেবিলে পাঠাতেন। কিন্তু এই 54 বছরে দেখেন, এতবার রক্ত দেওয়ার পরেও, আমাদের ভাইদের, আমাদের ছাত্রবন্ধুদের এতবার রক্ত দেওয়ার পরেও আমরা যাদের উপর ভরসা করে ছেড়ে দিয়ে গেছিলাম, তাদের থেকে আমরা তেমন কিছুই পাইনি। এই জন্যই আমরা তরুণরা বা ছাত্ররা আমাদের পড়াশোনার পাশাপাশি, আমাদের মূল প্রফেশন কিন্তু পড়াশোনা বা আমাদের কেরিয়ার, আমাদের পার্ট টাইম যেটা আছে, যেটা আমরা সময় পাই, সেটা আমরা পলিটিক্সের পিছনে ব্যয় করে, এবং হলো যে অচলায়তন 54 বছর, সেটা ভেঙে নতুন কিছু করতে চাচ্ছি। আশা করি এটা আমরা পারবো। তো আমি আসলে কামরুজ্জামান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি ওনার মূল্যবান সময়টুকু ব্যয় করে আমার সাথে দীর্ঘ সময় আলোচনা করেছেন এবং আমি ওনার পরিচয়টুকু এবং ওনার যে লক্ষ্যবস্তু সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং ওনাদের যে নবগঠিত যে একটি এনসিপি দল, সেই দলেরও কিছু বিষয় উনি আমাদের এখানে জানিয়েছেন। তো আমি ওনার প্রতি ধন্যবাদ এবং শ্রদ্ধা রেখে আমাদের ভিডিওটি এখানে সমাপ্ত ঘোষণা করতেছি। আল্লাহ হাফেজ।